এই পচা মেয়ে দূরে সরো। ছি ছি, তোমার তো চিকন পেট দেখা যাচ্ছে। আমি কিন্তু পাগল হয়ে গেলে তোমার পেটে দাঁত দিয়ে কামড়ে দেব। তখন আমাকে পচা বললে আমি রাগ করে বসে থাকব। আফরাজের কথা শুনে লজ্জায় কাঁচুমাচু হয়ে গেল নাজিবা। স্বামীর পাশেই তার দাদি শাশুড়ি বসা। তিনি নাতি ও নাতবুয়ের মধ্যকার কথা শুনতে হবে ভেবে চটজলদি লাঠি নিয়ে দাঁড়িয়ে যান। আকবর তো রুম থেকে বেরিয়েছে ২-৩ সময় পার হবে। কুসুমা ভাবি কাজের কথা বলে চলে গেল। খাদিজা বেগম নাতবগের কাছে গিয়ে বলেন, নাতবু, স্বামীর খেয়াল রেখো। দাদুভাই ছোট থেকেই জ্বর আসলে হুঁশ জ্ঞানহীন হয়ে পড়ে। তখন কি করে তার মনেই থাকে না। জ্বরের ঘোরে বেশি পাগলামি করলে আমাকে না হয় তোমার আকবর ভাইকে ডাক দিও। নাজিবা দাদির কথায় মাথা নেড়ে সায় দেয়। দাদি চলে যেতেই নাজিবা দরজাটা লাগিয়ে আফরাজের পাশে ঘোমটা ফেলে বসল। আফরাজের মাথায় জলপট্টি দেওয়া। সে তার পাশে সুন্দরী এক মেয়েকে বসতে দেখে থমকে যায়। গলায় কাপন লাগে তার। স্বামীর শরীরের কাপন লেখে অবুঝ নাজিবা তার হাত স্বামীর বুকের ওপর চেপে ধরে। এমতাবস্থায় আফরাজ সেই হাত খামচে ধরে। ব্যথায় চোখে জল চলে আসে নাজিবার, তবুও হাত সরাতে মন চাইল না তার। আফরাজ মোহাবিষ্ট গলায় বলে, তুমি কি পড়ি? না, তুমি পড়ি, তুমি তো টকটকে লাল পড়ি। আচ্ছা, তোমাকে যদি চিমটি দেয় তুমি কি পালিয়ে যাবে? আফরাজের বাচ্চা বাচ্চা কথায় নাজিবার হাসি পাচ্ছে। সে জানত জ্বরের ঘোরে মানুষ আবুল তাবুল বকে, তাই নিজের হাসিকে মোটেও আফরাজের সামনে প্রকাশ করছে না। আফরাজ কি ভেবে যেন নাজিবার হাত সরিয়ে দেয়। এ দেখে নাজিবা ভ্রু কুচকে তাকায়। আফরাজ মুখ ফুলিয়ে বলে, এই মেয়ে তাবাসসুম কই? ও তো আমার জ্বরের কথা শুনলে ভ্যা ভ্যা করে কাঁদত। জানো, ও আমাদের এত এত ভালোবাসত। ওর কান্না দেখে আমিও তাকে ভালো। ঠাস করে স্বামীর গালে চড় লাগায় নাজিবা। পুরো কথা সম্পূর্ণ হতে দিল না তার। বউয়ের সামনে পরনারীকে ভালোবাসার কথা বলছে, কত বড় সাহস তার! চরের কড়া ঘাতে হুঁশ ফিরল আফরাজের। জ্বরের ঘোরে মাতলামি করা তার ছোটবেলার স্বভাব। মুখটা কান্নার মতো করে নাজিবার থেকে মুখ ফিরিয়ে অন্যদিকে ঘুরে যায় আফরাজ। নাজিবা হা করে দেখে রইল। স্বামীর অভিমানী চেহারা বুঝি এমনই দেখায়। একদম ৯-১০ বছরের বাচ্চার মতো লাগছে তার স্বামীকে। আকস্মিক হাঁচির শব্দে নাজিবা চোখ ফিরিয়ে দেখে আফরাজ নাকে টিস্যু চেপে হাঁচি দিচ্ছে। দীর্ঘশ্বাস ফেলে স্বামীর নাকমুখ মুছিয়ে দিয়ে শার্ট খুলতে নিলে নাজিবার হাত টেনে বুকে জড়িয়ে নেয়। স্বামীর বুকে ঠাঁই পেয়ে প্রশান্তি অনুভব করছে সে। আফরাজ লাজুক গলায় বলে, ছি ছি, বিবিজান, বুঝি আমার ইজ্জত হরণ করতে চাও? আফরাজের স্বাভাবিক কথায় চমকে গেল সে। মাথা ওঠাতেই খেয়াল করল আফরাজ ঘুমিয়ে আছে। তবে ঘুমের ঘোরেই বোধহয় বেখেয়ালি কথাটি বলেছেন ভেবে চুপটি করে কম্বল টেনে নেয় দুজনের শরীরে। চোখ বুঝতেই দুই মানবীর শরীরের উষ্ণতায় আফরাজ শক্ত করে নাজিবার ছোট দেহটিকে আগলে নেয়। সে তার মনের অজান্তেই জড়িয়ে যাচ্ছে বিয়ে নামক বন্ধনে। ফজরের আজানে নাজিবার ঘুম ভেঙে গেল। ধরফড়িয়ে উঠে আফরাজের শরীরের তাপমাত্রা চেক করে। শরীর স্বাভাবিক আর ঘাম দিচ্ছে দেখে তার বুকের ওপর থেকে ভারী বোঝা নেমে যায়। ঘুমন্ত স্বামীকে ঠিকভাবে শুয়ে দিয়ে নাজিবা উঠে পড়ে। ওয়াশরুমে গিয়ে ফ্রেশ হয়ে নামাজে দাঁড়িয়ে যায়। ঘুমের ঘোরে আফরাজের পানির পিপাসা লেগে যায়। আড়মোড়া হয়ে উঠতে নিলেই তার মাথায় চাপ পড়ে। পরক্ষণে আশপাশ খেয়াল করে দেখে সে তার রুমের বিছানায় শুয়ে আছে। বেডসাইড টেবিলে জলপট্টি দেখে বুঝতে পারল সমুদ্রে পড়ার কারণে জ্বর এসেছে তার। কিন্তু জলপট্টি কে দিচ্ছে জানার জন্য সে চোখ ঘুরিয়ে দেখতে পেল সুন্দর সুশ্রী নামাজরত এক মানবীকে, যে কিনা মনোযোগের সহিত নামাজে মোনাজাত করছে। তার সুশ্রী মুখের দিকে তাকিয়ে হতবাক হয়ে গেল সে। এই কোন পরী তার ঘরের মধ্যে নামাজ পড়ছে? ভুল করেও কেউ তার রুমে ঢুকতে পারে না। তাহলে এই পরীটি বুঝি ৭ আসমান থেকে এসে তার জন্যে দয়া করছে? মনের নানান প্রশ্নের মাঝে তার চোখ অন্যদিকে সরে যায়। সে খেয়ালই করেনি তার চক্ষু আড়ালে নাজিবা ঘোমটা টেনে পূর্বের মতো রূপ নিয়ে স্বামীর বিছানার কিনারায় গিয়ে দাঁড়ায়। গলা ঝেড়ে স্বামীর দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করে। কাশির শব্দে আফরাজ ধ্যান ফেরে দেখে তার চারপাশে নাজিবা মেয়েটি ছাড়া অন্য কেউ নেই। তাহলে কি তার মনের ভ্রম ছিল? ব্যাপারটা ঘেটে দেখতে সে নাজিবাকে জিজ্ঞেস করে, এখান থেকে পরীটা কোথায় গেল? এখানেই নামাজ পড়ছিল সামনে, হঠাৎ কই গেল? তুমি কাউকে দেখছিলে? তার ব্যাপারেই জিজ্ঞেস করছে তা বুঝতে পারল নাজিবা। সে বিয়ের পর বাসর রাত থেকে শুরু করে এখন অবধি তার মুখমণ্ডল আফরাজের সামনে প্রকাশ্যে আনেনি। সে চায় তার স্বামীকে রূপের নয় গুণের জালে খাসাতে। রূপের জালে অনেক মেয়েই ভাসাতে পারে। সে না হয় ইউনিকভাবে চেষ্টা করল তার গুণ দিয়ে স্বামীকে প্রেমে ফেলার। কথাটি ভেবেই ঘোমটার আড়ালে মুচকি হাসল। তবুও মুখে কাঠিন্য বোধ এনে বলে,
এই যে পণ্ডিত মশাই, ভোর সকালে কি গাঞ্জা খেয়েছেন? দেখে তো মনে হয় না ভদ্রঘরের ছেলে। ছাই পাশ গিলে রাত বিরাতে বমি করে ভাসানোর স্বভাবও দেখিয়াছে। তো এইভাবে কত মেয়ের বুকের জ্বালা মিটিয়েছেন একটু জানতে পারি? ধপ করে আগুন জ্বলে উঠল আফরাজের মাথায়। মনে পড়ে গেল বিকালের ঘটনা। তাকে ব্রিজ থেকে সমুদ্রের কিনারায় ফেলেছিল তার বউ। এর প্রতিশোধ সে নিবেই। তবে পরিস্থিতি সামাল দিতে সে ভ্রু কুঁচকে বলে, দেখো, মাথা ব্যথা করছে আমার। তোমার সাথে আলগা পিরিতি মেরে ভোর সকালে মুড নষ্ট করার কোনোরূপ ইচ্ছেই নেই। তোমার কাজ শেষ হলে যাও, বের হও রুম থেকে। বাহ বাহ, রাতে কাছে পেয়ে চুমাচুমি করে এখন বের করা হচ্ছে, তাই না? দাঁড়ান, এখনই আপনার বের হওয়া বলা বের করছি আমি। বলেই নাজিবা অসুস্থ আফরাজের কোলের ওপর চড়ে বসল। হতবম্ব হয়ে গেল সে। চোখ ছোট ছোট করে নাজিবাকে ঠেলে ফেলতে নেওয়ার পূর্বেই তার গলায় সচল হাতে চিমটি দেয় জোরে। আহ করে চিৎকার করে উঠে আফরাজ। কোল থেকে ফেলে দেয় নাজিবাকে। ভাগ্য সহায় ছিল বলে সে পড়ল শক্ত বালিশের ওপর। চমকে তাকিয়ে দেখে আফরাজের সঙ্গে হাতাহাতির কারণে বিছানার দুটো বালিশ ফ্লোরের ওপর পড়ে গিয়েছিল। নিজের ব্যাকসাইড ধরে খুশির ঠেলায় বলে, আলহামদুলিল্লাহ, জল্লাদ কল্লার ধাক্কায় পাছা ভাঙেনি, না হলে ইহকালে আর বিছানার থেকে উঠতে হতো না আমার। পরক্ষণে রাগান্বিত চোখে আফরাজের দিকে তাকিয়ে বলে, এই করলা, ওই করলা, সাদা কাউয়ার শোকাহত বয়ফ্রেন্ড, গার্লফ্রেন্ড পান্নায় বলে কি আমার কিডনি নেওয়ার জন্য পাছা ভেঙে দেবেন? আপনাকে কিন্তু বলে রাখতেছি, আমি যদি পাগল হয় আপনাকেও পাগল বানিয়ে দেব। আফরাজ শেষের কথাটি শুনে বিড়বিড় করে বলে, তুমি পাগল তো আগেই ছিলে, এখন মনে হচ্ছে আমার নিজের জন্য পাগলাগ্রাদে সিট বুকিং দিতে হবে। ওই করলার বাচ্চা, ফিসফিস না করে ঘুমান না। ওই আধমোড়া শরীর নিয়ে তো পরমের কিছু করতেই পারবেন না। তার চেয়ে ভালো ঘুমান না। জেগে থেকে কি আন্ডা পারবেন? এই মেয়ে, তোমাকে না বলেছি চপাট চপাট মুখ না চালাতে, একদম মুখ ভেঙে দেব। বেয়াদব মেয়ে, স্বামীর সাথে কেমনে কথা বলতে হয় সেই ম্যানারটুকুও জানো না। বাবা মার থেকে দেখছি কোনো শিক্ষাই পাও না। যত সব ম্যানারলেস গাইয়া আমার কপালের উড়ে এসে জুড়ে বসে। আল্লাহ ভালো জানেন কি শিখেছ ছোট থেকে। কথাটুকু বলে আফরাজ বিছানার থেকে নেমে ধূপধাপ পা ফেলে ওয়াশরুমে ঢুকে পারে। নাজিবা স্তব্ধ চোখে ওয়াশরুমের দিকে তাকায়। তার পুরনো ক্ষতকে জাগিয়ে তোলার জন্য এই কথাগুলো যথেষ্ট ছিল। বিনা বাক্যে সে তার স্বামীর রুম থেকে বেরিয়ে নিজের রুমে গিয়ে দরজা লাগিয়ে দেয়। বিছানার নিচ থেকে তার সুটকেস বের করে, যেখানে তার পরিবারের সঙ্গে কাটানো মুহূর্তগুলোর সাক্ষী স্বরূপ এক অ্যালবাম রাখা। ছোট ছোট শার্টও রাখা আছে। নীরবে অ্যালবামটি জড়িয়ে ধরে কাঁদতে লাগল সে। চারপাশের দেওয়াল ব্যতীত বাহিরের কারো সেই কান্নার শব্দ শোনার উপায় নেই। অ্যালবাম খুলতেই নাজিবা তার মায়ের হাস্যোজ্জ্বল ছবি দেখতে পায়। বাবার সাথে তার মা দাঁড়িয়ে আছে। হাতের দুপাশে ছোট দুটি বাচ্চা, একজন বাবাকে আরেকজন তার মাকে জড়িয়ে রেখেছে। সে তাদের দিকে চেয়ে বলে, তোমরা নেই তো কি হয়েছে, আমি আমার মতো তাকে খুঁজে শাস্তি দেবই। তোমরা কোনো চিন্তা করো না, আমি তোমাদের সঙ্গে হওয়া কর্মের শোধ তুলবই। কথাটুকু বলে অ্যালবামটি বুকে জড়িয়ে শুয়ে পড়ে। সারা রাত স্বামী সেবার পর হালকা প্রশান্তির ঘুম ঘুমিয়েছিল তার বুকে। কিন্তু স্বামীর মুখে তীক্ষ্ণ কথা শুনে মেয়েটির মন খারাপ হয়ে যায়। অভিমানী মন নিয়ে সে ঘুমিয়ে পড়ে। ওয়াশরুম থেকে বেরিয়ে বেশ হালকা লাগছে আফরাজের শরীর। গিজার অন করা দেখে একেবারে কুসুম গরম পানি দিয়ে গোসল সেরেছে। মন মেজাজ ঠান্ডা হওয়ায় সে পরনের কাপড় ঠিকঠাক করে রুমের মধ্যে চোখ বুলিয়ে নেয়। মেয়েটিকে রুমের মধ্যে না পেয়ে পাত্তা দিল না। মাথার চুলগুলো ঝেড়ে ফাইল নিয়ে বসল, যেগুলো তার গত দিন চেক করে শেষ করার কথা ছিল। স্যার উঠুন, আপনার শরীর থেকে ভীষণ দুর্গন্ধ ছড়াচ্ছে স্যার। বলেই রক্তের ওপর শুয়ে থাকা লোকটির ঘুম ভাঙিয়ে দেয় নার্সটি। লোকটি আড়মোড়া ভেনে উঠে দাঁড়ায়। ফ্লোরের ওপর চোখ বুলিয়ে দেখল লাশটির ছিটে ফোঁটাও নেই। বাঁকা হেসে নার্সটির দিকে তাকায়। নার্সটির স্বাভাবিক আচরণ দেখেই বুঝতে পারল মেয়েটি রুমের মধ্যে কোনো লাশ দেখতে পায়নি। তথাপি রুম যেমন ছিল তেমন থাকায় ভয়হীন কণ্ঠে তার ঘুম ভাঙিয়েছে। লোকটি সোজা গোসল করতে চলে গেল, কেননা তার রক্তমাখা হাত কেউ দেখতে পেলে কেলেঙ্কারি হতে পারে। সে জানে তার পরনের শার্টটি মহিলাটি ছাড়া আর কেউ পরায়নি, তাই সে গোসল সেরেই মেডিসিন সমেত ইঞ্জেকশন নেবে।
নার্সটি অবাক চোখে লোকটি স্বাভাবিক আচরণ দেখে তৎক্ষণাৎ তার ম্যাডামের কাছে ছুটে যায়। মহিলাটি তখন তসবিহ হাতে নিয়ে ধ্যান করছিল। মহিলাটির হাবভাব কেন জানি খুব ভয়ঙ্কর মনে হয় নার্সের কাছে, কেননা মহিলাটি লাল রঙের শাড়ি পরেই ধ্যানমগ্ন হয়, এখনও সেই রূপে তসবিহ গুনছে। নার্স কিছু বলবে তার আগেই সে তার পেছনে কারো গরম নিঃশ্বাসের আভাস পায়। ভয়ে বুক ধড়ফড়িয়ে ওঠে তার। সে কাপা নজরে পেছনে তাকিয়ে দেখল কেউ নেই, কিন্তু যেই সামনে তাকালো বিকৃত ভয়ানক রক্তাক্ত মুখশ্রী দেখে চোখ বুজে চিৎকার দিয়ে ওঠে। আকস্মিক কারো স্পর্শে সামনে তাকিয়ে দেখল মহিলাটি বুড়ো কুঁচকে তার দিকে তাকিয়ে আছে। নার্স তার দেখা দৃশ্যপট শুনিয়ে দেয়। মহিলাটি হেসে বলল, মারে, বুঝছি তোর উপর কাজের চাপ বেশি, চোখে ভুলভাল দেখে তোর মনে ভ্রম জাগছে। এক কাজ কর, আজকের মেডিসিন ইঞ্জেকশন দেওয়ার পর বাসায় চলে যাইস। তোকে 7 দিন ছুটি দিলাম। আর এই নে, খাম, এখানে 5,000 টাকা আছে। হাফ তোর বেতন, বাকি হাফ তোর জন্য টিপস। নার্সটি নিজেকে সামলে মাথা নেড়ে লোকটির রুমের দিকে চলে যায়। মহিলার হাসিমুখ উধাও হয়ে যায়। সেই চেহারায় ভর করে একরাশ চিন্তা। মনে মনে নিজেকেই প্রশ্ন করেন, মেয়েটি কি কিছু বুঝতে পেরেছে? যদি বুঝে থাকে তাহলে এর পরিণতিও সেই রাতের লাশটার মতোই হবে। ভেবে বাঁকা হাসলেন তিনি। লোকটি গোসল সেরে উদাম শরীরে ট্রাউজার পরে রকিং চেয়ারে বসে দোল খাচ্ছে। হাতে তার হারানো মেয়েটির ছবি। নার্স এসে কাপা হাতে আগের দিনের মতো মেডিসিন ইঞ্জেকশন দিয়ে বেরিয়ে যায়। লোকটি তার রুমে টিভি চালু করে। দেখতে পেল ডক্টর সিফাত হাসানের আকস্মিক মৃত্যুর খবর টেলিকাস্ট করা হয়েছে। এই দেখে সে রুম কাঁপিয়ে হাসতে লাগে। মহিলা নিজের রুম পর্যন্ত হাসির শব্দ শুনতে পেলেন। চিন্তাভাবনা দূরে ঠেলে তিনিও টিভি চালু করেন। হারানো মেয়েটির চিকিৎসাধীন ডক্টর সিফাত হাসানের মৃত্যুর কারণ কি হতে পারে এ নিয়ে খবরের ছড়াছড়ি চলছে। তিনি দেখে মৃদু হেসে টিভি অফ করে পুনরায় ধ্যান করতে লাগলো। আফরাজ নাস্তার টেবিলে সবাইকে দেখতে পেল তার নামে মাত্র বুকে সামনে না দেখে ভুরু কুঁচকায়। কুসুমা ভাবি আফরাজের প্লেটে জেল লাগানো ব্রেড রেখে প্লেটের পাশে স্যালাড আর কর্ন স্যুপের বাটি এগিয়ে দেয়। ভাবির কাছ থেকে নাস্তা পেয়ে সে কিছুটা ইতস্তত বোধ করে, কারণ আগের দিন তার নাস্তা নাজিবে দিয়েছিল। আজ খাওয়ার টেবিলে মেয়েটি নেই দেখে তার অস্বস্তি লাগছে সবার সঙ্গে খেতে। আকবর বন্ধুর হাবভঙ্গি দেখে শয়তানি হেসে বলে, বন্ধু, বুঝি তোর ফ্রাইড রাইসকে খুব মিস করছিস। এত সুস্বাদু নাস্তা রেখে চোরের মতো কিচেনের দিকে নজর দিচ্ছে দেখি। বাট মাই ওয়াইফ অলসো কুক বেটার, ওকে? দিস অলসো ডেলিসিয়াস, ইয়াম্মা। স্যুপের বাটি থেকে এক চুমুক খেয়ে শেষ কথাটি বলে আকবর। আফরাজ নড়ে চড়ে বসল। খাদিজা বেগম স্যুপ শেষ করে টিস্যু দিয়ে মুখ মুছতে থেকে নিজের নাতিকে লক্ষ্য করছে। তিনি মনে প্রাণে সন্তুষ্ট বোধ করছেন। গত রাতের পর থেকে আফরাজ একটু হলেও তার নাতবউয়ের শূন্যতা অনুভব করছে। তিনি আকবরের দিকে মিথ্যা রাগের নজরে চেয়ে বলেন, আকবর বেটা, এটা কিন্তু ঠিক না। দাদু ভাইয়ের সাথে মজা করলে পেছন থেকে বাঁশ দেবে। কুসুমা ভাবে হেসে ফেলল। আফরাজের অবস্থা সত্যিই নাজেহাল এখন। এরা যে মেয়েটির সাথে তার নাম টেনে টিস করছে তা বেশ বুঝতে পেরেছে, তাই বুদ্ধিমানের মতো নিশ্চুপে নাস্তা খেতে লাগলো। এমনি তার মনে প্রশ্ন জাগে, বিয়ের পর থেকেই দেখছি মেয়েটা তো আমার আকপিস ঘুরে চপাট চপাট মুখ চালাতে পছন্দ করত। আজ কি এমন হলো যে সামনেও এলো না? যাক, বাদ দে, আমার কি, মেয়েটার পাগলামি থেকে রেহাই পেলেই শান্তি। নিজের মন গড়া ভাবনার ইতি টেনে সে নাস্তা শেষ করে ফেলল। আকবরের কাছে গিয়ে তার কান মলা দেয়। বেচারা বউয়ের লোভনীয় কোমরে একটুখানি চিমটি দিতে চেয়েছিল। জল্লাদ বন্ধু তাও হতে দিল না। বেচারা আহ আহ, স্যার বেটা, কান ছিঁড়ে ফেলবে নাকি স্যার, বলেই দুষ্টুমি করছে। কেননা আফরাজ কান ছেড়ে দিয়েছে তখনই যখন আকবর চোখ বন্ধ করে মৃদু চিৎকার দিয়েছিল। কোনোরূপ ব্যথা অনুভব না করায় চোখ খুলে দেখে সবাই তার দিকে তাকিয়ে আছে। লজ্জায় হে হে হেসে গাড়ির দিকে ছুট লাগায়। আফরাজ মৃদু হেসে চোখের সানগ্লাস পরে দরজার কাছে গিয়েই থেমে যায়। পেছনে মোড়ে তার রুমের মুখোমুখি রুমটির দিকে 3-4 মিনিট স্থির দৃষ্টিতে চেয়ে থাকে, কিন্তু দরজা খুলছে না দেখে সে ভাবনা সরিয়ে ফেলতে মৃদু মাথা ঝাঁকিয়ে গাড়িতে উঠে চলে যায়।
জানালার বাহিরে স্বামীর গাড়ি চলে যেতে দেখে স্বস্তি পেল নাজিবা। পরক্ষণে তার শরীরে কাঁপন শুরু হলো। সে তৎক্ষণিক টিভি অফ করে দেয়। নিজেকে গুটিয়ে নিতে আলমারির বাঁদিকে গিয়ে বসে পড়ে। ড্রেসিং টেবিলে পানির গ্লাস রাখা ছিল। সে কাপা হাতে গ্লাসটা নিয়ে মুখে নেয়। এক ঢোকে পানি খেয়ে নিজেকে সামলাতে হাতের কবজিতে কামড়ে ধরে। দুরু দুরু বুকে শান্তি পেল, কিন্তু চোখে ঝাপসা দেখায় অজ্ঞান হয়ে যায়। তখনই, বিবি যান, আপনাকে তো ভেজা শাড়িতে সুপার মডেল লাগছে, একদম জিরো ফিগারের নায়িকা। কিন্তু মাঝে মাঝে আপনার মুখে ঘুমটা মানাচ্ছে না। কিন্তু বিবি যান, আপনি চিন্তা কইরেন না, আমি স্বামী হয়েছি কি করতে, আমি সরিয়ে দিচ্ছি। স্বাভাবিকভাবে কথাটি বলে আফরাজ নাজিবার ঘোমটায় হাত দেয়। চমকে গেল সে। বাথটাবের সামনে আফরাজ দাঁড়িয়ে আছে। সে চাইলেও তাকে পেরিয়ে পালাতে পারবে না, কিন্তু নাজিবা মোটেও চাইছে না তার চেহারা আফরাজকে দেখাতে। বিধায় সে ইচ্ছেকৃত নিজের ঘোমটাকে হেঁচকা টান দেয়, যার কারণে ফ্লোরের সাবানের পানিতে আফরাজের পা লেগে যায়। পা পিছলে একেবারে নাজিবের বাহু ডোরে বাথটাবের ভেতর উপড়ে পড়ে। সে ভাবতেও পারেনি আফরাজ তার শরীরের উপর পড়ে যাবে। আফরাজ এক হাতে মুখের পানি মুছে নাজিবের উপর পড়ে থাকা অবস্থায় বলে, কি বিবি যান, অবাক হলে ফেলতে আমাকে চাইছিল, অথচ ডুব খেলাম দুজনে একসাথে। জোসনা, চলো বেবি যান, একটু রোমাঞ্চ করা যাক। কথাটুকু বলে আকস্মিক নাজিবার দুবাহু ধরে বাথটাবের পানিতে মুখ ডুবিয়ে চুবোতে লাগলো আফরাজ। নাজিবার অবস্থা কাহিল হয়ে গেল। নাকে মুখে পানি ঢুকায় কাশতে লাগে সে। কোনো কথা ছাড়া আফরাজ নিজেই নাজিবাকে কোলে উঠিয়ে নেয়। সেদিন আফরাজের মতো আজ নাজিবাও ঠকঠক করে শীতে কাঁপছে। তাকে ওয়াশরুমের আয়নার সামনে দাঁড় করিয়ে রেখে আফরাজ ওয়াশরুম থেকে বেরিয়ে যায়। আলমারি খুলে গরম পোশাক এনে নাজিবের পাশে রেখে দেয়। সেও আগে কোনোরূপ কথাই ছাড়াই আফরাজকে ধাক্কা দিয়ে ওয়াশরুমের বাহিরে পাঠিয়ে দেয়। আফরাজ বাঁকা হেসে বলে, টক্কর তো এমন মানুষের সাথেই দেওয়া উচিত যার টক্কর দেওয়ার যোগ্যতা প্রখর। আই লাইক ইউর কম্পিটিশন উইথ মি মিসেস বেবিজান। নাজিবের তোয়ালে শরীর ভালো মতো মুছের আগে গজগজ করে চিল্লিয়ে বলে, মিস্টার করলা, সাদা কাউয়ার বব, আমাকে পানিতে চুবানোর শোধ আমি নেবই। তার জন্য বিবি চান আপনাকে দরজা খুলে আমার সামনে মুখোমুখি হতে হবে। পারবেন তো হতে? হ্যাঁ হ্যাঁ, 100 বার পারবো। কথাটি বলতেই নাজিবা চমকে গেল। সে ভুলে নিজেরই সর্বনাশ করে দিল। আফরাজ ওয়াশরুমের বাহির থেকে তালি বাজিয়ে বলে, বাহ, এই না হলে মিসেস বিবিজান এর মতো কথা। তো বিবিজান, আপনার বরমশাই অধীর আগ্রহে অপেক্ষা করছে। মৃদু হেসে আফরাজ আলমারি খুলে নিজের উইন্টার স্যুট পরে নেয়। ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে হেয়ার ড্রায়ারের চুল শুকাতে লাগলো। অন্যথায় নাজিবার কাছে ঘোমটা দেওয়ার মতো কিছু নেই। পরনের শাড়িটাও খচ্চর ব্যাটা ভিজিয়ে দিয়েছে। এখন সে নিজেকে মেলে ধরলে আফরাজকে গুণের জ্বালা ভাসানোর পরিকল্পনা ব্যর্থ হয়ে যাবে। তাই সে 2-3 মিনিট ভাবতে লাগলো কেমনে আফরাজের চোখ ফাঁকি দিয়ে পালানো যায়। পরক্ষণে তার মাথায় অসাধারণ বুদ্ধি চাপে। সে গলা ঝেড়ে ওয়াশরুমের দরজা হালকা ফাঁকা করে করুণ গলায় বলে, কষ্ট করে কুসুমা ভাবিকে ডাক দিন। আফরাজ ভুরুকুসকে তাকিয়ে বলে, কেন? আমার একটু সমস্যা হয়েছে, আর্জেন্ট, ভাবিকে লাগবে। ও, বুঝতে পেরেছি, তুমি অপেক্ষা করো, ডাকতে যাচ্ছি আমি। কথাটি বলে তৎক্ষণাৎ আকবরের রুমের দিকে পা বাড়ায় সে। তাকে বের হতে দেখেই নাজিবা তার ভেজা কাপড়গুলো নিয়ে দৌড়ে তার রুমে গিয়ে দরজা জানালা ভালো মতো লাগিয়ে বিছানায় কম্বল জড়িয়ে শুয়ে পড়ে। আফরাজ রুমে এসে এর আগে পায়চারি করছে। সে বুঝে উঠতে পারছে না কেমনে ওইটুকুন মেয়েটা তাকে বোকা বানালো। এই মেয়েটা সব কিছুতেই বাড়াবাড়ি ভেবেই স্থির হয়ে সোফায় বসে পড়ল। গা হেলিয়ে মাথার পেছনে হাত গুজে আনমনে বলে, আমি কেন তার চিন্তা করছি? এই 3 দিন সামনে আসেনি বলেই কি আমি বেশি মিস করছি? না না, মেয়ে বেশি নিজের ভাব জমিয়েছিল, একদম উপড়ে ফেললাম। আমাকে সেদিন ধাক্কা দিয়ে সমুদ্রে ফেললো। তাও মেয়েটা আল্লাহর কাছে সক্রিয় করা উচিত। শুধু ভিজিয়ে দিয়েছি, অন্য স্বামী হলে আরও কিছু করতো। কপাল করে আমার মতো স্বামী পেয়েছে। ধুরো, তাতে কি? আজও তো আমাকে বোকা বানিয়ে পালিয়েছে মেয়েটা, পাগল মেয়ে একটা। আফরাজ নিজের মতো বিড়বিড় করে ভাবনার রফাদফা করে দিচ্ছে। অথচ সে যে একটু একটু করে মেয়েটার প্রতি আগ্রহে জড়িয়ে যাচ্ছে তা সে বুঝতেই চাইছে না। 3 ঘন্টা পরে নাজিবা ঘুম থেকে উঠে দেখল দুপুর 1টা বেজে গিয়েছে। সে চট করে উঠে বসে মাথায় হাত রেখে আজ ভোর সকালে আফরাজের করা কাণ্ডের কথা ভেবে হেসে দেয়। কেননা ভোরের সূর্য উদয়ের সময়টিতে নাজিবা ভোরের সকাল উপভোগ করছিল। তবে এতে সে প্রশান্তি পেলেও মন খারাপটা তার যায়নি। কারণ আজ 3 দিন ধরে সে আফরাজের সামনে যায় না।
তার বাবা মায়ের ব্যাপারে সে রাতের কথাগুলো সে ভুলতে পারেনি, তাই সে ইচ্ছেকৃত এড়িয়ে চলতে থাকে আফরাজকে। এতে সে মাঝেমধ্যে খেয়ালও করেছে যে আফরাজ তার এড়িয়ে চলাটাকে পাত্তা দেয় না। বিধেয় তার অভিমান তীব্র হয়ে ওঠে। আজ মন ফুরফুরে করতে সে রান্নাঘরে গিয়ে নিজের জন্য সুস্বাদু কফি বানায়। কফির রং ঘন ও ফেনা হওয়ায় বেশ খুশিও হল বটে। যেই না কফির মগে চুমুক দেওয়ার জন্য ঘোমটা সরাবে তখনই আফরাজ এসে ছুমি রে কফির মগ ছিনিয়ে নেয়। হকচকিয়ে ঘোমটা টান টান করে ফেলে নিজের। আফরাজ গরম কফির মগে চুমুক দিয়ে নাজিবার দিকে আড়চোখে চেয়ে বলে, কফিটা দারুণ হয়েছে, আই লাইক ইট। নেক্সট টাইম থেকে আপনি আমার জন্যে কফি বানিয়ে আনবেন বিবিজান, বুঝছেন? সরাসরি আদেশ পাওয়ায় নাজিবা তেতে উঠল। মুখ ভেটকিয়ে বলে, আপনি না বলেছিলেন নিজের চরকায় তেল দিতে, তো আমি কোন খুশির ঠেলায় আপনার চরকায় তেল মাখতে যাব হে? বিবিজান এর কথা শুনে আফরাজ প্রত্যুত্তর না করেই অবশিষ্ট কফি খেয়ে মগটা ধুয়ে রেখে দেয়। স্বামীর নিশ্চুপতায় নাজিবার অভিমান বাড়লেও পাত্তা দেয় না। সে রান্নাঘর থেকে বেরোনোর আগেই আফরাজ অনাকাঙ্ক্ষিত এক কাণ্ড করে ফেলল। নাজিবাকে চেপে ধরে কোলে উঠিয়ে নেয়। চমকে গেল সে। হাত পা ছড়াছড়ি করতে চাইলে আফরাজ চোখ রাঙিয়ে তাকায়। ঢোক গিলে চুপ হয়ে যায় সে। অতএব ভাবনার ইতি টেনে হেসে দেয় নাজিবা। আনমনে নিজেকে বলে, আপনি ধীরে ধীরে আমায় মিস করা শুরু করেছেন জনাব। আপনি নিজেও জানেন না আপনি যে আমার পাগলামিপনায় আবদ্ধ হয়ে পড়ছেন। দরজায় টোকা পড়ার শব্দে সে চোখ ফিরিয়ে বলে, জি ভাবি বলুন। নাজিবা তুমি আসবে না খেতে? সেই যে সকালে ঘুম গেলে পেটে কোনো খাবার গিয়েছে, ফ্রেশ হয়ে জলদি আসো খেতে। আচ্ছা ভাবি আপনি যান আমি আসছি। কথাটুকু বলে চট জলদি ফ্রেশ হতে চলে যায় সে। 10-11 মিনিট পর বের হয়ে ড্রেসিং টেবিলের সামনে দাঁড়িয়ে চুল আঁচড়ে নেয়। হঠাৎ সে তার হাতের কবজিতে লালাচে দাগ দেখে চমকে যায়। তার মনে পড়ে যায় 3 দিন আগের কথা। 3 দিন আগে নাজিবার হাতের কবজি ছিঁড়ে তো গড়িয়ে ফ্লোরে পড়ছে। তার অজ্ঞানরত অবস্থায় কয়েক খাদিজা বেগম এসে দরজায় টোকা দিয়েছিল। তিনি চিন্তিত, মেয়েটিকে সেই সকাল থেকে নিচে না দেখে শান্ত মনে চিন্তা এসে ভর করল। কোনোভাবে তার নাতির সেবা করতে করতে সে নিজেই কোনো অসুস্থ হয়ে পড়ল না তো? এই ভেবে তিনি পুনরায় দরজায় টোকা দেন। কোনো সাড়াশব্দ না পেয়ে তৎক্ষণাৎ আফরাজকে কল লাগায়। আফরাজ অফিসের কন্ট্রোল রুমে ফাইল জমা দিয়ে সেগুলোর ফাইনাল ডেলিভারি ডেট নিয়ে ডিসকাস করছিল। তন্মধ্যে দাদির কল দেখেছে সে, তবে রেসপন্স করার মতো সুযোগ পায় না। প্রায় 1 ঘন্টা পর সে ফ্রি হয়ে তার কেবিনে এসে নিজ চেয়ারে বসে পড়ে। দাদিকে কল করার কথা তার আর মনেই রইল না। ফোন ঘাটাঘাটি করার জন্য পকেট থেকে ফোন বের করতেই দেখে নোটিফিকেশনে দাদির 20 বার কল। বাসায় কারো কিছু হলো না তো? এই ভেবে সে দ্রুত তার দাদিকে কল লাগায়। কিন্তু এখন আর দাদিকে কলে পাওয়া যাচ্ছে না। স্থির মনটা যেন হুট করেই অস্থির হয়ে গেল আফরাজের। দাদিকে কলে না পেয়ে তৎক্ষণাৎ বাসার ল্যান্ডফোনে কল লাগায়। তখন উদাসীন মনে কলটা রিসিভ করে কুসুমা ভাবি। তিনি একরাশ মন খারাপই নিয়ে, হ্যালো আসসালামু আলাইকুম, কে বলছেন? বলল। আফরাজ সালামের জবাব দিয়ে বলে, ভাবি বাসায় সবাই ঠিক আছে তো? দাদির এত কল দেখলাম, আমি কাজে ব্যস্ত ছিলাম বলে রেসপন্স করতে পারিনি। দাদি কি কোনোভাবে অসুস্থ হয়ে? তার কথায় অপরিপূর্ণতা টেনে কুসুমা ভাবি মন খারাপের সুরে বলে, ভাইয়া আপনি হয়তো জানতেন না, নাজিবা ভাবির পাগলামি যেন কন্ট্রোলে থাকে। তার জন্য সে প্রতি রাতে ডিনারের পরপর মেডিসিন খেত। গতরাতে হয়তো মেডিসিন খায়নি, তাই আজ সকাল থেকেই নিজের রুম থেকে বের হয়নি। এর জন্যে দাদি বারবার ভাবি রুমে গিয়ে দরজা ধাকিয়েছিলেন, কিন্তু ভাবি দরজা খুলছে না দেখে আমরা ভয় পেয়ে গিয়েছিলাম। তাড়াতাড়ি গার্ড ডেকে দরজা ভাঙতেই। কথাটুকু বলে কুসুমা ভাবি আর কথা বলতে পারছে না। সে শাড়ির আঁচলে মুখ চেপে কান্না থামানোর চেষ্টা করে। সে বাকি কথা বলার পূর্বেই কল কাট হয়ে যায়। আফরাজের হাত পা জমে গেল মুহূর্তেই। কি শুনল সে এসব? তার দায়িত্ব থেকে সে এভাবে মুখ ফিরিয়ে নিয়েছিল, যার দরুন একটা মেয়ের জীবন ঝুঁকিতে পড়ল। আফরাজ তৎক্ষণাৎ তার গার্ডকে কল লাগায়। বাকি তথ্য তার থেকে জেনে দ্রুত হাসপাতালের উদ্দেশ্যে বেরিয়ে যায়। কুসুমা ভাবির মুখ থেকে কথাগুলো শুনে হতবাক হয়ে যায় নাজিবা। তার স্বামী তার অসুস্থতায় ছুটে আসবে এটাই তো সে চেয়েছিল। সেই দিন সবাই ভেবেছিল তার পাগলামিপনার কারণে সে নিজেকে আহত করেছে। আসল সত্য যে কারো জানা নেই। কোনোমতে নিজের হাতে তুলো লাগিয়ে ব্যান্ডেজ পেঁচিয়ে নেয়। তারপর
লম্বা হাতার থ্রিপিচ পরে প্রথমে জোহরের নামাজ আদায় করে নেয়। আজ থ্রিপিচের ওড়না মাথায় দিয়ে ঘোমটা স্বরূপ পড়ল, কেননা তার হাতের লালাচে দাগ যদি কারো চক্ষুগোচর হয় তবে কারো প্রশ্ন থেকে রেহাই পাবে না, বিধায় বুদ্ধিটা কাজে লাগায়। আজ শুক্রবার হওয়ায় লাঞ্চ টাইমে খাবার টেবিলে সকলে খেতে বসেছে। নাজিবা আর চোখে সাদা পাঞ্জাবি পরিহিত আফরাজকে দেখল, তার হার্টবিট যেন মুহূর্তেই বেড়ে গেল। সকালে তো তাকে নাস্তানাবুদ করে ছেড়েছে, বোকা বানানোর জন্য কি আবার প্রতিশোধ নেবে? সেই ভয়ে মনে মনে চুপসে যাচ্ছে নাজিবা। আফরাজ তার বউকে আসতে দেখে বাঁকা হাসল। তার এই হাসি দেখে এক ঢোক গিলে নাজিবা। সেই সন্তপর্ণে তার দাদি শাশুড়ির পাশে বসতে নিলে গম্ভীর কণ্ঠ শুনে থেমে যায়। আফরাজ তার প্লেটে বিরিয়ানি বেড়ে মুরগির রোস্ট নিচ্ছিল। সেই সময় গম্ভীর গলায় বলে, বিবিজান, আপনি মনে হয় ভুলে যাচ্ছেন, বিয়ের পর বউরা তাদের নিজ হাতে স্বামীকে খাবার খাওয়ে দেয়, তাই বিবিজান কষ্ট করে আপনি ওই চেয়ার ঠিকভাবে রেখে আপনার স্বামীর পাশের চেয়ারে এসে বসুন। তার মুখে স্পষ্ট শয়তানি হাসি দেখতে পাচ্ছে নাজিবা। দাঁতের দাঁত চেপে হে 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 হেসে কুসুমা ভাবির পাশ কেটে আফরাজের পাশে গিয়ে বসে। তাদের দেখে বাকিরা মিটমিটিয়ে হেসে খাবার খাওয়ায় মনোযোগ দিল। অন্যথায় আফরাজ সকলের চক্ষু আড়ালে তার বাম হাত নাজিবার কামিজ ভেদ করে কোমরে রেখে হালকা চাপ দেয়। কেঁপে উঠে নাজিবা, বিবিজান, আস্তে মুচড়া মুচড়ি করো, সবাই বুঝতে পারলে তুমিই লজ্জা পাবে। আমাকে যে সকালে বোকা বানালে তার শাস্তি এখন মুখ বুজে সহ্য করো। এখন দেখো আমি কি করি। নাজিবা মুচড়া মুচড়ি করাই কথাটি তার কানের কাছে এসে ফিসফিসিয়ে বলে আফরাজ। কিন্তু স্বামীর শেষের কথায় ভ্রু কুঁচকে তাকায়। আফরাজ ভাব নিয়ে তার দাদিকে প্রশ্ন করে, দাদি, স্বামী স্ত্রী একে অপরের হাতে খাওয়া সুন্নত তাই না? খাদিজা বেগম শুনে হ্যাঁ বলে। এতে নাজিবার মুখ পাংশুটে হয়ে যায়। কেমনে নিজেকে আফরাজের কাছ থেকে ছুটাবে সেই পরিকল্পনা করেই যাচ্ছে। আফরাজ বাঁকা হেসে নাজিবার কোমরে ছোট চিমটি কেটে দেয়। আকস্মিক চিমটি কাটায় চিৎকার করে উঠে সে। আফরাজ ব্যতীত চেয়ারে বসা তিনজন ব্যক্তিই ব্যতিব্যস্ত হয়ে উঠল। কুসুমা ভাবি অকপটে বলে উঠে, ভাবি, কি হয়েছে? পেটে কি বেশি ব্যথা করছে? হাসপাতালে নেওয়া লাগবে? খাদিজা বেগমও চিন্তিত গলায় বলে, হ্যাঁ রে নাতবু, তোর কিছু লাগলে বল, এখনই আনতে পাঠাচ্ছি। না না দাদি, আমার কিছু লাগবে না। আর ভাবি, আপনিও খাবার খান। আমি একদম ঠিক আছি। আসলে পায়ের উপর মাছি বসেছিল, চুলকাতে গিয়ে টেবিলের কোনায় বাড়ি খেয়েছি। শেষ শব্দ আফরাজের দিকে চেয়ে দাঁত চিবিয়ে বলে নাজিবা। তারা চিন্তামুক্ত হয়ে খেতে লাগল। সেও নিজের প্লেটে বিরিয়ানি নিতে গেলে সেই প্লেটটি দূরে সরিয়ে আফরাজ নিজের প্লেট এগিয়ে দেয়। মহা বিরক্ত হয়েছে এমন ভান ধরে আফরাজকে খাওয়ে দিচ্ছে সে। এখানে আফরাজ তার শোধ তুলতে পারছে ভেবে খুশি হচ্ছে, আর নাজিবা ঘোমটার আড়ালে চোখভরা খুশি নিয়ে স্বামীকে খাওয়ে দিচ্ছে। সে জানে আফরাজকে বোকা বানানোর জন্য প্রতিশোধ নিচ্ছে। যদি সামান্য একটু বোকামিও তাদের সম্পর্কটা স্বাভাবিক করে তবে ক্ষতি কই? হঠাৎ দরজায় খোলার শব্দে সকলে দরজার দিকে তাকায়। নতুন একটি নার্স এসে লোকটিকে মেডিসিন ও ইনজেকশন দিয়ে চলে গেল। তার সামনে কোনো ধরনের অস্বাভাবিকতা দেখায়নি লোকটি আর তার সঙ্গে থাকা মহিলাও। তিনি নার্স যেতেই লোকটির কাছে গিয়ে তার কাঁধে হাত রেখে বলে, বাবা, আপনি ঠিকমতো ব্লাড নিচ্ছেন? মনে রাখবেন, তার স্বাদ না পেলেও অন্যদের থেকে অবশ্যই সাধ্যমতো পান করতে হবে, না হলে আপনার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে যাবে। লোকটি হিংস্র দৃষ্টিতে দেওয়ালে টাঙানো হারানো মেয়েটির ছবির দিকে চেয়ে থেকে বলে, এই এক মেয়ের সুস্থতার জন্য কত কি করলাম, তবুও সে পালিয়ে গেল। কি এমন করতাম? রাত বিরাতে একটু শরীরটার মধ্যে থেকে তো নিতে চাইতাম, তাও হতে দেয়নি। তাও বাবা, আপনি তোপান তো করতে পেরেছেন। সে যদি কোনোভাবে তার তাবিজ খুঁজে পেত তবে আপনাকে রে ফেলতে তার এক সেকেন্ডও লাগত না। কথাগুলো যেন লোকটির কানে গরম সীসা ঢালার মতো লেগেছে। তৎক্ষণাৎ মহিলাটির গলা চেপে হুঙ্কার দিয়ে বলে, এই মেয়ে, কি বললি তুই? ওইটুকুন মেয়ে আমাকে রতে পারবে? কখনো না, ওই মেয়েকেই আমি জিম্মি বানিয়ে আজীবন রেখে দেব, দেখে নিস। বলেই মহিলাটির গলা ছেড়ে দিল। তার চেহারা ফ্যাকাশে হয়ে গেল। গলায় ছাপটা বেশ জোরেই লেগেছে তার। কাশতে লাগল ক্রমান্বয়ে। লোকটি বিনা শব্দে পানির গ্লাস এগিয়ে দেয়। পানি খেয়ে কিছুটা শান্তি লাগল তার। লোকটি রকিং চেয়ারে বসে নিজের মাথায় হাত দিয়ে ব্যান্ডেজ করা জায়গাটি খুব তীক্ষ্ণ চোখে খেয়াল করছে। একটানে ব্যান্ডেজ ছিঁড়ে ফেলল। মহিলাও শব্দ করল না।
কারণ জানে লোকটি সুস্থ হয়ে গিয়েছে। ব্যান্ডেজ ছিঁড়তেই জনে অবাক, কারণ কপাল যে ফেটেছিল তার কোনো দাগও অবশিষ্ট নেই। মহিলাটি কাপা কণ্ঠে বলেন, এটা কেমনে সম্ভব হলো বাবা? আপনার কপালে হালকা আঁচ হলেও থাকার কথা, পুরোপুরি মিটল কেমনে? লোকটি রকিং চেয়ারে গা হেলিয়ে দিয়ে বলে, জানি না, যাও এখান থেকে, আমি ধ্যান করব। মহিলা সাই দিয়ে বেরিয়ে যায় রুম থেকে। 3 দিন আগের কাহিনী। লোকটি তার ছেলেদের থেকে কোনো খবর না পেয়েই নিজের রাগ সামলাতে না পেরে নিজের মাথা ফাটিয়ে ফেলেছিল। মহিলাটি কোনোমতে লোকটিকে ধরে হাসপাতালে নিয়ে আসে, যার খোঁজ পাওয়ার জন্য তারা এত অপেক্ষায় ছিল। ভাগ্যের সহায়তায় তারা মেয়েটিকে সেখানে পেতে গিয়েও পেল না, কেননা হারানো মেয়েটিও সেই হাসপাতালের রোগী হয়েছিল। চট্টগ্রাম মেট্রোপলিটন হাসপাতালের ৪৫ নং কেবিনে নাজিবার চিকিৎসা চলছে। ডক্টর এসে একবার জানিয়েছেন, মেয়েটির জীবন বাঁচানো আশঙ্কাজনক, তবুও তারা চেষ্টা চালিয়ে যাবেন। খাদিজা বেগম আতকে সিটে গা হেলিয়ে বসে পড়েন। নাতবুকে যে তিনি খুব ভালোবাসেন। মেয়েটা শুধু রূপে নয়, গুণেও অতুলনীয়। তার কখন কি দরকার হয় তা হাজির করে দিতে পারে। রাতবিরাতে স্বামীর পরোয়া না করেও চলে আসে সঙ্গীহীন বিধবা বুড়িকে সঙ্গ দিতে। এমন ব্যবহারী নাতবউ যদি আকস্মিক অসুস্থ হয়ে পড়ে তবে তো কথাই নেই। চিন্তায় যেন তিনি প্রেশার ডাউন করে ফেলবেন মতো অবস্থা প্রায়। হঠাৎ তার লাঠিটি নিচে পড়ে যায়। তিনি বৃদ্ধ মানুষ, ঝুঁকে লাঠি নিতে গেলেই কোমরে ব্যথা পাবেন, তাই চোখজোড়া দিয়ে আশানুরূপ কাউকে খুঁজছেন, যেন কেউ এসে লাঠিটা উঠিয়ে দেয়। আশাটা পূরণ হল বটে। এক ২৬-২৭ বয়সী এক যুবক এসে লাঠিটা খাদিজা বেগমের হাতে দেয়। তিনি কৃতজ্ঞতা জানায়। এতে লোকটি মৃদু হেসে বলে, একটু সাবধানে চলবেন। হ্যাঁ রে বাবা, কিন্তু তোমার কপালে কি হয়েছে গো? এত বড় ব্যান্ডেজ কেন? লোকটি নিজের শার্টের হাতা গুটিয়ে খাদিজা বেগমের পাশে বসে পড়ে নিজের চুলগুলোকে এলোমেলোভাবে নেড়ে বলে, এই ব্যান্ডেজ করার জন্য একটা মেয়ে দায়ী বুঝছেন আন্টি। মেয়েটা আমার জীবনীশক্তি ছিল, কিন্তু একদিন সুযোগ পেয়ে আমার জীবনের থেকে মুক্ত পেয়ে উড়াল দিয়ে ফেলেছে। তাকে এখনও খোঁজে চলেছি, পাইনি। কি করব বলো? মেয়েটার প্রতি যে আমার তীব্র ভালোবাসা, তাই। আহারে বেটা, চিন্তা করো না, পেয়ে যাবা। এমনও হতে পারে সে তোমার আশেপাশেই আছে, শুধু একটু মন দিয়ে খোঁজ করো, পেয়ে যাবে। বৃদ্ধার কথায় লোকটির মনের নেশা বেড়ে গেল। হারানো মেয়েটির প্রতি আসক্তি দ্বিগুণ হল। সে মাথা নেড়ে কথা বাড়ানোর পূর্বেই কেউ দাহাব বলে ডেকে ওঠে। জনে সেদিকে মুখ ঘুরিয়ে দেখে এক শাড়ি পরিহিত মহিলা। দেখেই বয়স কল্পনা করা দুরূহ। মহিলাটি এগিয়ে এসে দাহাবের গালে হাত রেখে বলেন, সোনা বাবা, কোথায় চলে গিয়েছিলে হুম? তোর মাথা ফাটানো নিয়ে এমনি চিন্তিত ছিলাম, তার উপর তুই হুটহাট উধাও হয়ে যাস। তোর মায়ের চিন্তা হয়তো নাকি? সরি মা, এই যে এখান থেকেই হেঁটে যাচ্ছিলাম, তখন তিনি কাউকে খুঁজছিলেন দেখে এসে সাহায্য করেছি। ভালো সোনা আমার। মা ছেলে ভালোবাসা দেখে খাদিজা বেগমের চোখে আফরাজ ও তার মায়ের খুনসুটি ভেসে উঠল। চোখ ভিজে গেল তার। তিনি ভেবেই নিলেন নাতবউ সুস্থ হতেই আফরাজের বাবা মাকে সুদূর ভিনদেশ থেকে চলে আসতে আদেশ করবেন। ছেলেটা ২০ বছরে বাবা মাকে ছেড়ে খাদিজা বেগমের কাছে দেশে চলে এলো শুধুমাত্র তার দাদি আর বাবার বিজনেসের জন্য। সেখানে তার বাবা মা দুজনেই ভিনদেশে থাকছে। ছেলের জন্য কি তাদের মন পুড়ছে না? এবারের সিদ্ধান্ত তিনি মোটেও ব্যর্থ হতে দেবেন না। তার দাদুভাইকে বাবা মায়ের ভালোবাসা আর নাতবউকে শ্বশুর শাশুড়ির ভালোবাসায় জড়িত করবেন। আকস্মিক দাদি ডাকে তিনি ধ্যান ফিরে পান। সামনে আফরাজকে দেখে চমকে গেলেন। দাদুভাই তার আতঙ্কে কাঁপছে। এই চেহারা দেখে বেশ শান্তি অনুভব করছেন তিনি। নাতিকে ধরে বসিয়ে বলে, দাদুভাই ভেতরে, নাতবু চিকিৎসা চলছে, তুই চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে ইনশা আল্লাহ। তাই যেন হয় দাদি। অল্প কথার পর তার মুখে আর কোনো কথা রইল না। সে নিশ্চুপে বসে থাকে। দাহাব তাদের দেখে বুঝল কেবিনের মধ্যে তাদের ঘরের বউয়ের চিকিৎসা চলছে, আর এই যুবক মেয়েটার স্বামী। সে উঠে দাঁড়ায়, আফরাজের দিকে হাত বাড়িয়ে বলে, হেই ডুড, আইম দাহাব অ্যাসান, এ ফার্মাসিস্ট অফ ন্যাশনাল হাসপাতাল অ্যাট ফেনী। অচেনা যুবকের নিজ থেকে কথা বলা দেখে আফরাজও বিনা বাক্যে হাত মিলিয়ে হ্যান্ডশেক করে বলে, আইম আফরাজ ফাহিম, দ্য বিজনেসম্যান অফ পারফিউমেটিক ইন্ডাস্ট্রি। কিন্তু আপনি নিজের চিকিৎসা এখানে কেন করাচ্ছেন? আপনাদের ফেনীতেও তো করাতে পারতেন। আসলে ফেনী হল দাদার বাড়ি, আর আমি নানার বাড়ি পছন্দ করি,
তাই মায়ের সাথে চিটাগাং থাকছি আজ 4 বছর যাবৎ। দাদার বাড়ি বেশ অপছন্দের জায়গা আমার। বাই দা ওয়ে মিট মাই মোমো মিসেস হিয়া দেয়ান। আফরাজ মহিলাটির দিকে তাকিয়ে সালাম দেয়, কিন্তু তার চোখ মুখে অবাকতা ফুটে উঠেছে। দাহাবের মাকে দেখতে মোটেও বয়স্ক লাগছে না। যদি না দাহাব পরিচয় করিয়ে দেয়, তিনি যে দেখতে এই দামড়া ছেলের বোন লাগে তা যে কেউ এক দেখায় বলে ফেলবে। অথচ আফরাজের মা তো ভিনদেশে থাকেন, তার চেহারায় তো বয়স্কের ছাপ বোঝা যায়। হয়তো দাহাবের মা ফেসিয়াল করেন বেশি। আফরাজের মা তো ফেসিয়াল পছন্দ করেন না বটে। মিসেস হিয়া আফরাজকে তার বউয়ের জন্য সান্ত্বনা দিয়ে একবার বাসায় আসার আমন্ত্রণ জানায়। আফরাজও বিনম্র আচরণে তাদের সঙ্গে কথা শেষ করে বিদায় জানায়। তখনই ডক্টরের ডাকে আফরাজ ও তার দাদি কেবিনের ভেতর প্রবেশ করে। বেডের মধ্যে নিথর শরীরে শুয়ে আছে মেয়েটি। ডক্টর চিন্তিত গলায় আফরাজকে তাড়া দিয়ে বলে, আপনার বাসায় পেশেন্টের মেন্টাল কন্ডিশনের কোনো রিপোর্ট আছে কিনা জলদি খোঁজ লাগান, না হলে আমরা চিকিৎসা আগাতে পারব না। কিন্তু আমার ওয়াইফের হয়েছেটা কি? সে কেন নিজের ক্ষতি করল? ডক্টর শুধু বললেন, আপনি আগে রিপোর্টটি আনুন, প্রশ্নের সব উত্তর তখনই দেব। কথা শেষ করে তিনি কেবিন থেকে বেরিয়ে যায়। আফরাজও বাসায় যাওয়ার জন্য গাড়িতে গিয়ে বসে পড়ে। দ্রুত বাসার রাস্তায় গাড়ি ঘুরিয়ে নেয়। তার আর তার বউয়ের রুমের মধ্যে এসে তন্ন তন্ন করে খুঁজেও কোনো রিপোর্ট পায়নি আফরাজ। এই নিয়ে হতাশ হয়ে সে গাড়িতে এসে বসে যায়। ফ্রন্ট সিটে চোখ পড়তেই চমকে যায়। তার গাড়িতেই একটি ফাইল রাখা। তৎক্ষণাৎ ফাইলটি নিয়ে দেখল। ফাইলের কভার পেজের উপর স্পষ্ট লিখা, মেন্টাল হাসপাতাল অ্যাট ফেনী। তার মনে হঠাৎ প্রশ্ন জাগে, যদি নাজিবা ফেনীতে থেকে থাকে, তবে সে চট্টগ্রামে কেমনে এলো? ডক্টর আমার বিবিজানের মেন্টাল কন্ডিশন দেখে কি বুঝেছেন? আর তার হঠাৎ কন্ট্রোল হারানোর কারণ কি? ডক্টর শফিউল্লাহ চিন্তিত মুখে নাজিবার মেন্টাল কন্ডিশনের ফাইলটি তিনেকবার চোখ বুলিয়ে নিয়েছেন। তবুও পেশেন্টের হাজবেন্ডকে কি বোঝাবেন তিনি নিজেও বুঝতে পারছেন না। আফরাজ হাঁসফাঁস করছে উত্তর জানার জন্যে। সে গম্ভীর দৃষ্টিতে দাঁড়িয়ে যায়। খাদিজা বেগম নাতিকে দাঁড়িয়ে যেতে দেখে তার হাত চেপে ধরেন। এমতাবস্থায় আফরাজ তার রাগ নিয়ন্ত্রণ করল। ফোঁস করে শ্বাস ফেলে দাদিকে উদ্দেশ্য করে বলে, আমি একটু বাহিরে যাচ্ছি। সে বেরিয়ে যায়। ডক্টর মৃদু হাসলেন। তিনি বুঝতে পারলেন, ইয়াংম্যানের অ্যাঙ্গি হাই লেভেলের, অন্যথায় অঘটন ঘটিয়ে ফেলবে। তিনি গলা ঝেড়ে বলে, শুনেন ম্যাম, আপনার নাতবুর কন্ডিশন খুবই নাজুক। তাকে পুরোপুরি পুষ্টিকর খাবারে রাখবেন। আর আপনার নাতিকে বলবেন এই প্রেসক্রাইবড মেডিসিন টাইমলি পেশেন্টকে খাওয়াতে। যদি পেশেন্ট মেডিসিন না খেয়ে থাকে, তবে সে তার কন্ট্রোল হারিয়ে ফেলবে। তিনি মাথা নেড়ে ডক্টরের কেবিন থেকে বেরিয়ে আফরাজের কাছে গেলেন। সে এতক্ষণ করিডোরে দাঁড়িয়ে দাদি ও ডক্টরের যাবতীয় কথা শুনছিল। দাদিকে আসতে দেখে হুট করে জিজ্ঞেস করল, দাদি তুমি বিয়ের সময় আমাকে জোর গলায় বলেছিলে মেয়েটা অসুস্থ, তাই আমি যেন কবুল বলে ফেলি। এটাই তোমার শেষ ইচ্ছে ছিল? যাও, তখনও মেনে নিয়েছিলাম। তবে তুমি আমাকে ওর অসুস্থতার ব্যাপারে জানাবে বলেও জানাওনি কেন? এখন দেখলে তো গর্দব মেয়েটা কত বড় অঘটন ঘটিয়ে ফেলল। মাফ করিস দাদু ভাই, নাতবুর স্বাভাবিক চালচলন দেখে ভাবছিলাম সে সুস্থ হয়ে গিয়েছে, তাই তোকে জানিয়ে আর চিন্তায় ফেলতে চাইনি। তার উপর তুই নাতবউকে বউ হিসেবেও এতটা মান্য করিস না, যা আমি ভালোই জানি। এসবে তোকে জোরালে শুধু শুধু বিরক্তবোধ করতি, এই আমি সহ্য করতে পারতাম না। মেয়েটা তো এখানে আমার ভরসায় এসেছে, সেই ভরসার খেয়ানত কেমনে হতে দিতাম বল আমায়? দাদির কথায় আফরাজ মুখ ফিরিয়ে নেয়। হ্যাঁ, সে মানে তার কথাটি যে সে নাজিবাকে বউ মানে না। তার মানে এই নয় ওই মেয়েটার প্রতি বউ হিসেবে দায়িত্বকে দূরে সরিয়ে দেবে। গম্ভীর কণ্ঠে দাদিকে বলে, দাদি আমি কিছু মনে করছি না এতে। তবুও মনে রেখো, মেয়েটাকে বিয়ে করে বউ না মানলেও অত্যন্ত স্পষ্টভাষী আমি নিজের প্রতি যে আমি তার প্রতি স্বামী হিসেবে সব দায়িত্ব সুষ্ঠুতার সাথে পালন করতে পারব। আফরাজ ফাহিম তার দায়িত্বে ত্রুটি রাখে না। খাদিজা বেগম নাতির চক্ষু আড়ালে মুচকি হাসলেন। তিনি ইচ্ছেকৃত নাতির বলা কথায় নুনের ছিটকা দিয়েছেন, যাতে সে নিজ মুখে রায় দেয়। হলও তাই। এবার তিনি নিশ্চিত তার নাতি আর নাতবউয়ের মধ্যকার সম্পর্ক পরিপূর্ণতা পাবে। তিনি আলগোছে কৃতজ্ঞতার সুরে বলেন, দাদুভাই আমাকে ভুল বুঝিস না। মেয়েটাকে তুই দেখিসনি, বুঝিসনি বলেই তার ব্যাপারে জানতে জানিস না। শোন, আজ নাতবউয়ের সাথে তোর বিয়ে দেওয়ার আসল কারণটা বলি।
নাজিবা ফেনীর মেন্টাল হাসপাতালেই ভর্তি ছিল। তুই তো জানিস আমি সপ্তাহে বৃহস্পতিবার থেকে শনিবার পর্যন্ত ফেনীতে গিয়ে সময় কাটায়। যেহেতু তোর দাদা জেলা উপজেলা ঘুরতে পছন্দ করতেন, সেই সুবাদে আমিও তার থেকে ঘোরাঘুরির নেশাটা পেয়ে যায়। তুই যখন তোর অনার্স থার্ড ইয়ারের স্টাডির মাঝে বাবার ব্যবসা দেখায় ব্যস্ত হয়ে পড়লি, তখন আমার খুব একা লাগত। তোকে তো ডিস্টার্ব করতে পারতাম না, কারণ তোর একার উপর পড়াশোনা, আমার দেখভাল, তোর বাবার ব্যবসা, সব কটা একসাথে ধসে পড়ার মতন অবস্থা। সেই কারণে আকবরকে সাথে নিয়ে ঘুরতাম। ফেনীতে তোর বিয়ের 1 সপ্তাহ আগে গিয়েছিলাম। ফেনী নদীর সৌন্দর্যতা উপভোগ করে চিটাগাং ফিরে আসতে চেয়েছিলাম, কিন্তু ঝড় তুফানের কারণে আটকে পড়ি। কি আর করব ভেবে তোমার দাদুর আখিরাত জীবনের উদ্দেশ্য কিছু টাকা গরিব দুঃখীকে দিয়ে হোটেল ফিরছিলাম। তখন মাঝপথে রাস্তায় এক নার্সকে পায়। নার্সকে খুব আতঙ্ক দেখাচ্ছিল। আমি ড্রাইভারকে বলে গাড়ি থামিয়ে নেমে পড়ি। তার কাছে গিয়ে জিজ্ঞেস করি, মা কি হলো, তোমার মাঝ রাস্তায় দাঁড়িয়ে আছো কেন? নার্সটি যেন আধার গগনে আসার আলো দেখল তেমনি নজরে চেয়ে এক পলকে আমাকে জড়িয়ে ধরেছিল। তারপর ছেড়ে দিয়ে বলে, আন্টি আপনাকে আমি বেশি কিছু জানাতে পারবো না, না হলে যে আমার জীবন ঝুঁকিপূর্ণ হয়ে পড়বে। তবে আপনার থেকে আমাকে সাহায্য করতে হবে। আমার সাথে একটা রোগী আছে, সে মেন্টাল হাসপাতালের রোগী। তার দায়িত্বে আমিই আছি আন্টি, তার খেয়াল রাখিয়েন। আর এই ওষুধপত্র তারই, এগুলো টাইমমতো খাওয়াবেন। মেয়েটা অসুস্থ হলেও সুস্থ, সব বুঝে, আপনি যা বলবেন দেখবেন সর্বজ্ঞানে করতে পারবে। নার্সটি হঠাৎ তার হাতঘড়ি চেক করে। টাইম লিমিটলেস হওয়ায় ভয়ে সিটিয়ে উঠে সে। আমার বাহুতে নাজিবাকে রেখে সে পালিয়ে যায়। তার অনাকাঙ্ক্ষিত কথাবার্তায় আমিও জমে গিয়েছিলাম। একটা মেয়ে আমার বাহুতে, আমি কি করব বুঝে উঠতে পারছিলাম না। তখন ড্রাইভারের সঙ্গে মিলে নাজিবাকে ধরে হোটেলে চলে আছি। 4 দিন যাবৎ মেয়েটার হুঁশ ছিল না। ডক্টর দেখিয়ে আসতে ধীরে স্বাভাবিক হয় মেয়েটা। তবে দাদুভাই জানিস, তার চিকিৎসার সময় একটা বিষয় আমার খুব আশ্চর্যজনক লেগেছিল। দাদির কথা মনোযোগ সহিত শুনছিল আফরাজ। শেষের বাক্যে তার আগ্রহ দ্বিগুণ হল। দাদিকে টেনে সিটে বসিয়ে বলে, কি সেটা বলো দাদি? মানে ডক্টর চিকিৎসা করে বলছিল মেয়েটার শরীরে রক্ত খুব ক্ষীণ পরিমাণ ছিল, যেন কেউ বুঝি তার শরীর থেকে রক্ত নিয়ে ফেলত অনেক তেমনি। কথা শুনে আমি বিশ্বাস করতে পারছিলাম না। আসলেই কি কারো শরীরে রক্ত ক্ষীণ থাকে, নাকি কেউ ইচ্ছেকৃত রক্ত নিয়ে নিয়েছে, তা নিয়ে আমরা আর ভাবিনি। প্রতিদিন নিয়ম করে নাজিবার হিমোগ্লোবিন লেভেল হাই করতে বিভিন্ন ফলমূল, পুষ্টিকর খাবার খাওয়েছি। এর মাঝে ভাবতে লাগলাম, আমি চলে গেলে যদি মেয়েটা আবারও অসহায় হয়ে পড়ে তখন। এই চিন্তা করে একদমই সিদ্ধান্ত নিলাম, আমার অসুস্থতার অজুহাতে হলেও তোর সাথে বিয়ে পড়িয়ে দেব নাজিবার। আলহামদুলিল্লাহ সেই সিদ্ধান্ত আমি সত্যও করেছিলাম। কিন্তু হ্যাঁ, নাজিবার ব্যাপারে একটা বিষয় বিয়ের পূর্ব পর্যন্ত খেয়াল করেছিলাম। তার শরীরে রক্ত কম থাকায় চোখ মুখ পুরো শরীরটাই নিস্তেজ রোগী মনে হতো। যখন সে পরিপূর্ণ খাবার আর মেডিসিন নিচ্ছিল তার স্বাভাবিক রূপ ফিরে পায়, যা দেখে স্বয়ং তোর দাদিই নাতবুর প্রেমে পড়ে গেল। হা হা হা, প্রেম না ছাই বে দপ মেয়ে একখান সে, বিড়বিড়িয়ে আফরাজ বলল। পরক্ষণে নাজিবার এই সত্য শুনে সে দাদির হাতের উপর হাত রেখে বলে, একমাত্র তুমি আমায় দাদুর মতোই ভালোবেসেছ দেখে তোমার কথার মান রাখতে বিয়ে করে ফেলেছি। তাই মুখ ফেরাবো না আমার দায়িত্ব থেকে। চেষ্টা করব সব স্বাভাবিক করার। হয়তো সময় লাগবে, কারণ তুমি তো জানতে আমি তাবাস্সুমকে কতই না ভালোবাসতাম। এখনও হৃদয়ের কোনো এক কোণায় তার নামটা উচ্চারিত হয়ে থাকে। তখন নিজেকে অসহায় লাগে ভীষণ। ওই সময় মেয়েটার দিকে চোখেও তাকাতে মন চাই না। আমি নিজের দায়বদ্ধতা মেনেই কাজ করব। আশা করি তুমি নিরাশ হবে না। দাদুভাই এর কথায় খাদিজা বেগম মনে মনে ভেটকিয়ে বলে, নাতবু ঠিকই বলে, তুই একবান্দা কচুর করলা। সুন্দর ডায়মন্ড রেখে পুরনো মালের জয়গান করছিস। ব্যাটা আমার হ্যাবলা আর বানাইছে করলাট। কিছু কি বললে দাদি? না, আমার মহামান্য দাদুভাই রে কি কিছু বলা যায় ধুর। দাদির এমন ভেটকি টাইপ চেহারা দেখে মনে মনে হাসল আফরাজ। সে বুঝতে পারছে তার কথায় দাদি 3-4 কথা মনেই শুনিয়ে দিয়েছে। বিধায় সে এসবে মন দিল না। ঘণ্টা 5 পর জ্ঞান ফিরল নাজিবার। সচেতন হতেই প্রথমে নিজের ঘোমটা ঠিক আছে কিনা দেখল, অথচ মুখশ্রী কি তার পরনের কাপড়ের বদলে হাসপাতালের কাপড় জড়ানো দেখে চমকে গেল।
সে ঢোক গিলে পাশে কাজরত নার্সকে দেখে মৃদু কণ্ঠে ডাক দেয়। নার্স পেশেন্টের কণ্ঠ শুনে খোশমনে পেশেন্টের দিকে তাকিয়ে বলে, ওহ মিসেস, আপনার জ্ঞান ফিরেছে। এখনই সবাইকে ডাকছি। নাজিবা তৎক্ষণাৎ নার্সকে থামিয়ে দেয়। নার্স ভ্রু কুচকে তাকিয়ে বলে, জি কিছু বলবেন? শামা, আমাকে কে এনেছে? আর বাহিরে কারা দাঁড়িয়ে আছে একটু বলবেন? জি, বাহিরে আপনার হাজবেন্ড আর তার দাদি বসে আছেন। আপনাকে এনেছিল আপনার দাদি শাশুড়ি। তারপর তো আপনার হাজবেন্ড আপনাকে দেখার জন্য অধীর আগ্রহে বসে আছেন। কথাটি শুনে নাজিবার ঠোঁটের কোণায় হাসি ফুটল। তবে এখন তো তার জ্ঞান ফিরল। তার চেহারা যদি দেখে ফেলে তখন? তৎক্ষণাৎ নার্সকে বলে, নার্স শুনেন, আমার মুখ ঢাকানোর জন্য একটা হিজাব দিন, আর না হয় আমার পাতলা শাড়ির আঁচলটাই দিন। কি বলছেন এসব আপনি? আপনার কন্ডিশন দেখছেন? ডক্টর রোগীর ড্রেস ছাড়া অন্য ড্রেস এখন এলাও করবেন না। প্লিজ একটা হিজাব না হয় দেন। ওকে, আমি ব্যবস্থা করছি। নার্স নিজের ব্যাগ থেকে ছোট হিজাব বের করে নাজিবাকে দেয়। নাজিবা পাতলা হিজাবটি মুখের উপর দিয়ে নার্সকে বলে, আচ্ছা আমার জ্ঞান ফিরেছে বলে সবাইকে এখন আসতে বলুন। আচ্ছা, ডক্টরকেও ডেকে আনছি। সকলে নাজিবার সঙ্গে কথায় মশগুল। কিন্তু তার চোখগুলো আসল মানবকে খুঁজছে। কোথাও তার চিহ্নটুকু নেই দেখে অভিমান হল তার। কুসুমা ভাবি নাজিবার অভিমানী চেহারা দেখে বুঝল সে তার স্বামীকে খুঁজছে। তাই সে নাজিবার হাত ধরে সব ঘটনা বলে ফেলল। শুনে লজ্জাও পেল ভীষণ। কিছুক্ষণ পরে মেডিসিন নিয়ে এসে নার্সের হাতে দিল। নার্স মেডিসিনের মধ্যে যেগুলো ইনজেকশন দিতে হবে সেগুলো আলাদা করে নিল। ইনজেকশন দুটি মেডিসিন পরিমাণমতো ভরে নিল। সেটি নিয়ে নাজিবার কাছে গিয়ে দাঁড়ায়। সে চোখ বুজে নিজেকে স্বাভাবিক করল। তার কাছে এগুলো নরকের অস্ত্র মনে হয়। হঠাৎ হাতের উপর কারো স্পর্শে সে চোখ খুলে তাকায়। আফরাজ তার ডান হাতের মাঝে নিজের হাত ভরে দিয়ে ফোন ঘেঁটে যাচ্ছে। এমন ভান যেন সে অনিচ্ছায় স্পর্শ করেছে। তবুও নাজিবা পরম আদরে সেই হাতটা মুঠোবদ্ধ করে নেয়। কেঁপে উঠে আফরাজ। নিশ্চুপে নাজিবার মেডিসিন দেওয়া শেষ হওয়ার আগ পর্যন্ত সেভাবে হাত মিলিয়ে রইল। ঘণ্টাখানেক পর হাসপাতাল থেকে রিলিজ দেওয়া হল নাজিবাকে। আফরাজ বাসায় এসে নাজিবাকে তার বরাদ্দকৃত রুমে শুয়ে দেয়। কাজের মহিলাকে খেয়াল রাখতে বলে সে চলে যায়। এতে বেচারি অভিমানে পুড়তে লাগল। মনে মনে তো খানিক গালিগালাজ দেওয়াও শেষ তার। কুসুমা ভাবি প্রতিনিয়ত এসে খোঁজ খবর নেয়। এভাবে সে খেয়াল করে আফরাজ তার প্রতি অদেখা ভাব দেখায়, যার কারণে সেও এড়িয়ে চলতে লাগল তাকে। দিন গড়িয়ে 3 দিন পার হওয়ার পর পুনরায় তাদের মাঝে খুনসুটির আরম্ভ হয়। বর্তমান। আফরু ভাইয়া আমাকে প্রেমিকা হিসেবে না মানো। এটা তো মানো তুমি ছাড়া আমার একুলে ওকুলে আর কেউ ছিল না। তোমার কাছে হাত ভিক্ষা করা ছাড়া আমার কাছে রাস্তা নেই। অত্যন্ত একটা জবের ব্যবস্থা না হয় করে দাও। ও হ্যাঁ, নিউজপেপারে তোমার অফিসে পেয়ে জবের বিজ্ঞাপন দেখেছি। সেই জবটা কি আমাকে দেওয়া যাবে প্লিজ? নাজিবা গেস্ট রুমের বাহিরে পায়চারি করছে। সেই যে কখন থেকে দুজনে ভেতরে গেল, বের হওয়ার নামগন্ধ নেই। না, সে আর দাঁড়িয়ে থাকতে পারবে না। উড়নচণ্ডী ভাব নিয়ে দরজা ঠেলে ভেতরে ঢুকে পড়ল। আকস্মিক ভেতরে ঢুকে পড়ায় তাবাস্সুম ঘাবড়ে যায়। আফরাজ স্বাভাবিক দৃষ্টি বজায় রাখে, যেন সে জানত মহারানী জ্বলনের কারণে ভেতরে চলে আসবে। সে প্রথমেই তার বিবিজানের আহার বুঝে গিয়েছিল। তাবাস্সুম আফরাজের হাত ধরে আছে দেখে রাগে মাথা ফেটে যেতে লাগল নাজিবার। কোনো কথা ছাড়াই ছুটে গিয়ে তাবাস্সুমকে ঠেলে ধাক্কা ল এক ধাক্কায় সে টাইলার্সের উপর পড়ে ব্যাকসাইডে ব্যথা পায়। নাজিবা তার স্বামীর হাত ধরেটি টেবিলের উপর রাখা পানির জগে হাত চুবিয়ে দেয়। হতবাক হয়ে গেল আফরাজ। সে তো ভেবেছিল মহারানী এসে তাবাস্সুমের সঙ্গে ঝগড়া বাঁধিয়ে দেবে, কিন্তু দৃশ্যপট তো উল্টে গেল। নাজিবা জগের পানিতে চুবিয়ে শান্তি পেল না। আফরাজকে টেনে ওয়াশরুমের ভেতর ঢুকে পড়ে তাবাস্সুমের দিকে অগ্নি দৃষ্টি দিয়ে ধরাম করে দরজা লাগিয়ে দেয়। তাবাস্সুম দাঁতে দাঁত চেপে উঠে দাঁড়ায়। নিজের কাপড় ঝেড়ে ওয়াশরুমের দিকে চেয়ে মনে মনে উচ্চারণ করল। মুখ ঝামটা বেরিয়ে গেল। আকবর আর তার বউ দেখে মুখ চেপে হাসতে থাকে। খাদিজা বেগম তাবাস্সুমকে বেরিয়ে যেতে দেখে আহেম আহেম গলা ঝেড়ে দৃষ্টিকর্ষণ করে। তাবাস্সুমের পা থেমে যায়। সে ভ্রু কুচকে আফরাজের দাদির দিকে তাকায়। তিনি তাবাস্সুমের নজরধারা দেখে গম্ভীর কণ্ঠে বলে, আমাদের এখানে মেহমানকে খাবার না খেয়ে যেতে দেওয়া বারণ। তুমি চাইলে বসতে পারো।
আর না চাইলে বাহিরের দরজা খোলা আছে। খাবারের কথা শুনে তাবাস্সুমের চোখ উৎফুল্ল হয়ে গেল। সে তৎক্ষণাৎ জি জি কেন নয় বলে চট করে ডাইনিং রুমে চলে এলো। চেয়ার টেনে নেয়। সুস্বাদু খাবার দেখে প্লেট ভর্তি করে খাবার বাড়তে লাগল। কুসুমা ভাবি আর কাজের মহিলা তাবাস্সুমের খাবার নেওয়ার ধরন দেখে চোখ পিটপিট করে তাকায়। কাজের মহিলাটি তো মুখের উপর বলে দেয়, আহারে হতো দিন না খাইয়া আছে বেচারি একখানি, খাইয়া লোহ, ওমন খাউন নয়তো আর কপালে জুটব নাট। কুসুমা ভাবি ইশারায় চুপ করিয়ে দেয় তাকে। সেও চুপ হয়ে যায়। অন্যদিকে আফরাজকে বেসিনের সামনে টেনে হাতজোড়া 2-3 মিনিট ধরে সাবান দিয়ে ঘষে আর ধুয়ে যাচ্ছে নাজিবা। আফরাজ নিজের হাত সরাতে চাইলে নাজিবা চোখ রাঙানি দিয়ে বলে, ওই মাই ব্যাটা মেয়ে দেখলেই আপনার হাত ধরতে শরীর নিষ্পিস করে তাই না? বিবিজান তুমি কিন্তু আবারও আমার সাথে দপের মতো কথা বলছ। সাবধান না হয় রে গাল লাল করে দেব। এক আঙ্গুল দেখিয়ে সতর্ক করে আফরাজ। নাজিবা তার কথা শুনলে তো সে একচটে ঘোমটার ভেতর আঙ্গুলটা মুখে পুরে নেয়। আফরাজ চোখ ড্যাব ড্যাব করে তাকিয়ে জোরে চিৎকার দেয়। নাজিবা দাঁত দিয়ে চেপে ধরল আঙ্গুলটা। আফরাজ আহা করে চেঁচাচ্ছে। গেস্ট রুম ডাইনিং রুমের কাছে হওয়ায় তাদের চিৎকার শুনে চটজলদি চলে আসে বাকিরা। তাবাস্সুম মুখে অর্ধমুঠো বিরিয়ানি নিয়ে চিবাতে গিয়েও পারল না। সে তো আফরাজের চিৎকার শুনে চলে আসে। আকবর গেস্ট রুমে থাকা ওয়াশরুম থেকে আফরাজের আহা চিৎকার শুনে উল্টো অর্থ বুঝে নেয়। সেটারই সুযোগ তুলল। দরজার কাছে গিয়ে আফরাজকে সাবধান করতে বলে, ওই ব্যাটা সুখের ঠেলায় আসতে চিল্লা। তোর সুখের চিল্লানিতে আমার বউ আর তোর দাদিও চলে এসেছে। খাদিজা বেগম আকবরের কথা বুঝতে পেরে লাঠি নিজের রুমের দিকে ঘুরিয়ে কথাহীন বেরিয়ে যায়। কুসুমা ভাবি তো মিটমিট করে হাসছিল। আকবর বউয়ের হাসি দেখে বলে, হায় হায় বউ আমার, আমরাও ওদের মতো ওয়াশরুমে চিৎকার করব কেমন? কুসুমা ভাবি তার স্বামীর কথা শুনে রুম থেকেই পালিয়ে যায়। তাবাস্সুম বেহায়ার মতো ওয়াশরুমের দরজার দিকে চেয়ে আছে। তার আফরুকে খেয়ে দিচ্ছে ভেবে সে তৎক্ষণাৎ দরজায় জোরে জোরে বাড়ি দিতে লাগে। আকবর বিরক্তিকর দৃষ্টি দেয়, কর্কশ গলায় বলে, আপু আপনার কি সেন্স অফ হিউম্যান বলতে কিছু আছে? শুনতে পাচ্ছেন না আমার এল্লা বন্ধু কত বছর পরে সুখের চিৎকার দিচ্ছে। বিয়ের পর সুখের চিৎকার দেওয়া হলো মহামান্য কর্ম। আফরাজ রাগে না পারতে নিজেও নাজিবার এক হাতের আঙ্গুল দাঁত দিয়ে চেপে ধরল। নাজিবার নাজুক হাতে চাপ পড়ায় সেও চিৎকার দিয়ে ওঠে। তার ঠোঁটের মধ্যেও আফরাজের আঙ্গুল। সে আঙ্গুল চেপে ধরেই গোঙাতে লাগল। আহা ছাড়েন। তাবাস্সুমের চোখ তো আরও বড় হয়ে গেল। আকবর তার নাজিবা ভাবির চিৎকার শুনে পালাতে নেওয়ার পূর্বেই তাবাস্সুমের কাটা ঘায়ে নুন ছিটকে দিয়ে বলে, আরে বাহ, আমার এল্লা বন্ধুও দেখি বউয়ের চিৎকার বের করতে পারে। ব্রাভো ম্যান, ব্রাভো, ক্যারি অন ব্রো। আকবর কে আর পায়কে? সে তো রুম থেকে এক প্রকার ছুটে নিজের রুমে চলে যায়।